গুড মর্নিং স্টুডেন্টস। এখন আমি সমাকলন বিদ্যার সংজ্ঞা এবং মৌলিক ধর্মসমূহ এই লেসনটি নিয়ে আলোচনা করছি। এই লেসনটির একটা নাম বলা যেতে পারে অনির্দিষ্ট সমাকল বা ইনডিফিনাইট ইন্টিগ্রাল। তো এই লেসনের প্রপার্টিগুলো আলোচনা অবশ্যই করব। তার আগে আমরা ডেরিভেটিভসের যেসব সূত্রের সঙ্গে পরিচয় লাভ করেছি সেগুলোর উপর বেস করে কিন্তু আমরা সমাকলন শিখব। অর্থাৎ বলা যেতে পারে সমাকলন বিদ্যার এটাই কিন্তু প্রারম্ভিক ধাপ। সো আমরা ডেরিভেটিভ শিখেছি, ডেরিভেটিভের পরে আমরা সন্ততা, অসন্ততা, কন্টিনিউটি, ডিসকন্টিনিউটি রিলেশনটা আলোচনা করেছি। তো এখন চলে যাচ্ছি ইন্টিগ্রেশন। আমরা ডেরিভেটিভ শিখেছি এর আগে। তো সেখানে এক্স যদি কোনো একটা টি এর ফাংশন হতো তাহলে আমরা সেখানে ডিএক্স বাই ডিটি করতে পারতাম। কত হতো? এফ ড্যাশ টি। এফ টি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে এফ ড্যাশ টি হতো। এটা আমরা ডাবল ডেরিভেটিভ শিখেছিলাম। যদি ডি টু এক্স বাই ডিটি টু হতো তাহলে কত হতো? এফ ডবল ড্যাশ টি। এটা প্রাথমিক সংজ্ঞার সাহায্যে, লিমিটের সাহায্যে যে সূত্রটা করেছিলাম সেটা একবার দেখছি। কি করেছিলাম? এফ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু, যেটা ক্লাস 11 আমরা অলরেডি আলোচনা করেছি, সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। এটা হচ্ছে অবকলনের প্রাথমিক সংজ্ঞা। তো এটার সঙ্গে আমাদের পরিচয় আছে, তো এইগুলোতে আমি যাচ্ছি না। এবার ইন্টিগ্রেশন, একটা কণার সমীকরণ যদি এরকম থাকে x ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4 আছে, তাহলে যদি বলে কোন একটা পার্টিকুলার টাইম t ইকুয়ালস টু 2 তে এর গতিবেগ কত, তাহলে কি করতাম? গতিবেগ মানে আমরা জানি ভেলোসিটি dx বাই dt। তো এখানে কি করতাম? ডেরিভেটিভ করতাম। এখানে t স্কোয়ার জন্য কত হতো? 2t মানে 6t প্লাস 2, 4 এর জন্য 0, অ্যাট t ইকুয়ালস টু 2 কত হতো? তাহলে t এর জায়গায় 2 বসাতাম, 14 গুণে 12 দিয়ে 14, তাহলে সেই ভেলোসিটি হতো 14। কিন্তু যদি এরকম বলা থাকে যে dx বাই dt মানে তো v ভেলোসিটি, এটাকে যদি আবার ডেরিভেটিভ করি মানে dv বাই dt সমান এখানে কত হবে? d2x বাই dt2। আচ্ছা, তো dv বাই dt মানে কি? dv বাই dt মানে হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তো এইরকম ক্ষেত্রে যদি বলে dv বাই dt থেকে ভেলোসিটিটা বের করো, dv বাই dt মানে তো অ্যাক্সিলারেশন বা ত্বরণ, আবার dv বাই dt মানে d2x বাই dt2, দুটো একই। তো এখান থেকে যদি আমাকে ভিটা বের করতে হয় তাহলে কিন্তু আমরা স্বাভাবিকভাবে বের করতে পারবো না। এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে কিন্তু আমাকে এটার ইন্টিগ্রেশন বা সমাকলন নির্ণয় করতে হবে। কারণ ডিভি বাই ডিটি থেকে কি করে আমরা ভি পাবো, তো সেটাই আমরা শিখব ইন্টিগ্রেশন থেকে। ওকে, ইন্টিগ্রেশনকে অনেক সময় ডেরিভেটিভের উল্টো বলা হয়ে থাকে। তো এই সংজ্ঞাটাকে আমি বলে দিচ্ছি। এখানে লিখেছে প্রতি অন্তরকলজ অ্যান্টি ডেরিভেটিভস। একটি অপেক্ষক ক্যাপিটাল এফ কে কোন অন্তরালে, অন্তরাল মানে ইন্টারভ্যাল আই তে স্মল এফ এক্স এর প্রতি অন্তরকলজ, প্রতি অন্তরকলজ মানে অ্যান্টি ডেরিভেটিভ বলা হবে যদি এফ ড্যাশ অফ এক্স ইকুয়াল টু এফ এক্স। তার মানে এই বড় ফাংশনটা যেটা ডেরিভেটিভ করি সেটা ছোটটার সঙ্গে সমান হবে। এটা সংজ্ঞা সকল এক্স বিলংস টু আই এর জন্য, মানে যে সকল এক্স এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করছে সব এটার জন্য এটা সত্য হবে। যে পদ্ধতিতে একটি অপেক্ষক এপেক্স কে তার অন্তরকলজ এপেক্স থেকে পাওয়া যায় সেই পদ্ধতিকে বলা হয় প্রতি অন্তরকলন অ্যান্টি ডিফারেন্সিয়েশন বা সমাকলন ইন্টিগ্রেশন। এটা নিয়ে আলোচনা একটু পরে আসবো আমি, জাস্ট এখন স্টেটমেন্টটা দেখে রাখো। যেহেতু এফ ড্যাশ অফ এক্স ইকুয়াল টু এফ এক্স, তাই এফ এক্স কে যেমন বলা হয় এফ এক্স এর
এক্স এর সাপেক্ষে অন্তরকলজ, তেমন ক্যাপিটাল এফ এক্স কে বলা হয় এক্স এর সাপেক্ষে এফ এক্স এর স্মল এফ এক্স এর প্রতি অন্তরকলজ বা প্রিমিটিভ। সাধারণভাবে এফ এক্স অপেক্ষকের প্রতি অন্তরকলজকে বড় হাতের ক্যাপিটাল এক্স এফ এক্স বা স্মল জি এক্স এর প্রতি অন্তরকলজকে ক্যাপিটাল জি এক্স দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো এগুলো তো আমরা জানি। উদাহরণস্বরূপ যে এফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার এর অন্তরকলজ কত হবে, উল্টো করে ভাবলে এফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার আছে, তাহলে এর একটি প্রতি অন্তরকলজ এফ এক্স হলো এক্স কিউব। কারণ আমি যদি এক্স কিউব কে ডেরিভেটিভ করি তাহলে কত পাচ্ছি, 3x স্কোয়ার পাচ্ছি। উল্টো না, কিন্তু এটাকে ঠিক আমরা উল্টো বলবো না, আমি একটি এক্সাম্পল পরে বলবো। আপাতত এটা দেখছি অ্যান্টিডেরিভেটিভ বলা যেতে পারে সেই ক্ষেত্রে। একইভাবে স্মল জি এক্স ইকুয়াল টু কজ এক্স এর প্রতি অন্তরকলজ হবে, আমি ধরে নিলাম ক্যাপিটাল জি এক্স ইকুয়াল টু হলো সাইন এক্স। কারণ সাইন এক্স এর যদি ডেরিভেটিভ করি কত পাচ্ছি, কজ এক্স পাচ্ছি, তাই তো? আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার। জাস্ট উল্টো মনে হচ্ছে, কিন্তু একটি উদাহরণ দিয়ে দেখতে পারো এখানে যে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব এই অপেক্ষকটা কেবলমাত্র এফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ারের প্রতি অন্তরকলজ নয়, মানে অ্যান্টিডেরিভেটিভ নয়। কারণ আমি যদি এইটাকে ডেরিভেটিভ করি তাহলে দেখো 3x স্কোয়ার, সি তো একটা কনস্ট্যান্ট, সি এর জন্য 0 হচ্ছে, তাহলে সি এর মান যা খুশি হতে পারে। তো শুধু আমরা এটা বলতে পারি না যে এক্স কিউব কে ডেরিভেটিভ করলে প্লাস সি অ্যাড করলেও শুধুমাত্র 3x স্কোয়ার হচ্ছে এখানে, কারণ সি এর জন্য তো 0, বা সি এর মান বিভিন্ন জন্য বিভিন্ন রকম সিলেক্ট করতে পারে। আমি নিলাম সেখানে সি এর মান 2, অন্য কেউ নিল সেখানে 5, তো অনেক কিছু হতে পারে। তো সি এর বিভিন্ন মানের জন্য সেটার রেজাল্টটা কিন্তু একটাই আসছে, মানে এক্স কিউব প্লাস সি। এটা তো বিভিন্ন রকম হতে পারে, কেউ এক্স কিউব প্লাস 2 বললো, কেউ এক্স কিউব প্লাস 5 বললো, কেউ এক্স কিউব প্লাস 7 বললো, কিন্তু যেহেতু কনস্ট্যান্ট এর জন্য ডেরিভেটিভ করলে 0 হয়ে যাচ্ছে। তাই বলেছে এক্স কিউব প্লাস সি মাইনাস 3 ইন্টু এফ এক্স মানে যেটা দেওয়া আছে এটা স্মল এফ এক্সটা 3x স্কোয়ারটা, এটা ইকুয়াল টু বলছে 3x স্কোয়ার এর একটি প্রতি অন্তরকলজ। সুতরাং দেখা যাচ্ছে যে কোনো দুটি পদ্ধতিতে মানে ফার্স্ট আর সেকেন্ডে প্রতি অন্তরকলজে অন্তরফল একটা ধ্রুবক হচ্ছে। তাহলে কি বলতে পারি, এফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার এর সকল প্রতি অন্তরকলজ অপেক্ষক সময়ের সেটকে আমরা এক্স কিউব প্লাস সি আকারে প্রকাশ করতে পারি। সেখানে সি হলো একটা, সি কে বলা হবে কি একটা ধ্রুবক, ওকে, বা শ্রেষ্ঠ ধ্রুবক বলা হয়। এই ক্ষেত্রে দেখো যে সি এর বিভিন্ন মানের জন্য গ্রাফটা কেমন হবে দেখা যাক। বলছে আয় অন্তরালে এফ এক্স অপেক্ষকের সব থেকে সাধারণ প্রতি অন্তরকলজ এফ এক্স প্লাস সি হলো কতগুলি অপেক্ষকের ফ্যামিলি যাদের একটি উলম্ব চলনের ফলে অন্য একটিকে পাওয়া যায়। তো এফ এক্স ইকুয়াল টু ছোটতে 2x অপেক্ষকের প্রতি অন্তরকলজ এফ এক্স ধরলাম, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি আমরা ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস সি করলে কত হবে, 2x হবে। এটা মানে কত, এটা মানে ক্যাপিটাল এফ এক্স যদি ধরে নিই আমরা, তাহলে এফ এক্স ইকুয়াল টু কত হবে, এক্স স্কোয়ার প্লাস সি, এটুকু মানে ধরলাম, তাই তো হচ্ছে। এটা ডেরিভেটিভ করলে এটা পাচ্ছি সি এর মান যদিচ্ছ ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এক্স স্কোয়ার প্লাস সি মানে যদি ক্যাপিটাল এফ এক্স ধরি তাহলে কত হচ্ছে, এবার সি এর মান 0 বসাও, এক্স স্কোয়ার প্লাস 0, সি এর মান 1 বসাও, এক্স স্কোয়ার প্লাস 1, সি এর মান 2 বসাও, এক্স স্কোয়ার প্লাস 2, সি এর মান -1 পুট করো, এক্স স্কোয়ার -1 ইত্যাদি। তাহলে দেখো এটা ফ্যামিলি অফ কি বলতে পারি আমরা, ফ্যামিলি অফ ফাংশনের জন্য বিভিন্ন হচ্ছে। তো সি এর মান দেখো এটা -1, সি এর মান আমি কাপগুলো ড্র করছি, 0 হলে এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার কার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার কার কাপ, এটা প্যারাবোলা, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার তো প্যারাবোলা। এই যে মূল বিন্দু দিয়ে গেছে, 1 হলে একটু পড়ে যাবে, 2 হলে পড়ে যাবে, তাহলে প্রত্যেকটি কিন্তু ফ্যামিলি অফ ফাংশন বলতে পারি। দেখো সি এর বিভিন্ন মানের জন্য কাপটা থাকছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু ভ্যালু এখানে মানে প্রত্যেকটা বিভিন্ন পয়েন্ট দিয়ে পাস করেছে, তাই তো। তাহলে এখানে কিন্তু আমরা সিটা কি জন্য অ্যাড করি সেটা বলছি এবার। তাহলে আমরা কি বলতে পারি, এফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার এর প্রতি অন্তরকলজ কত হবে, মানে এইটার ডেরিভেটিভ করে এটা পাবো, সেটাই তো ইন্টিগ্রেশন। তো এটা ডেরিভেটিভ করো কত হবে, এটা ডেরিভেটিভ করো
এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত, সি এক্স স্কোয়ার, সি এর জন্য কত 0, তাহলে উল্টো হচ্ছে এইটা 3x স্কোয়ার হবে এইটার যেটা বললাম ওইটার, কারণ এটা লিখেছে পরে, কারণ ddx হবে x কিউব প্লাস সি করলে কত হবে 3x স্কোয়ার হবে। ঠিক আছে, বোঝা গেল? অ্যাকচুয়ালি ডেরিভেটিভ মানে কি বলেছিলাম, ডেরিভেটিভ মানে হচ্ছে কোন কিছুকে ভেঙে দেওয়া। এবার এটা আগে অলরেডি বলেছি, কোন একটা মাটির কোনো পাত্র হতে পারে, ঠিক আছে, ধরো একটা কোন রকম চোঙাকৃতি মাটির পাত্র আছে, এটাকে যদি ভেঙে দিই, মাটির ছিল সেটা গুঁড়ো হয়ে গেল, ঠিক আছে। এবার যদি বলি এইটা ভাঙার পরে যে গুঁড়োগুলো হলো, কিছু কোটি খণ্ড হয়ে গেছে, সেগুলোকে তুমি পুনরায় জোড়া লাগাও, জোড়া লাগিয়ে এরকম একটা শেপ আনো। এবার হয়তো দেখলাম সেখানে কিছু কিছু পোর্শন গুলো খুঁজে পাওয়া যাচ্ছে, মানে একদম গুঁড়ো হয়ে ভাঙেনি, তো সেগুলো লাগিয়ে দেখলাম মোটামুটি আগের শেপটাতে আসছে। কিন্তু দেখলাম কিছু কিছু পার্টস গুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম কণাতে রয়েছে, মানে সেগুলো কালেক্ট করে আর এর সঙ্গে জোড়া লাগানো যাবে না, তাই তো। তো সেগুলোই আমরা ধরলাম সি, সেগুলো ধরলাম সি। তাহলে ইন্টিগ্রেশন মানে সেটাকে পুনরায় জোড়া লাগানো, কিন্তু কিছু কিছু পোর্শন খুঁজে পাবো না, যেমন ধরলাম এখান থেকে এইটুকু পোর্শন চলে গেছিল, তো এটা তো পার্টসটাকে পাওয়া যাবে না, তো এই জন্যই ওইটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা ছোটতে সিটা অ্যাড করি। এটা এই ধারণা নিয়ে এগোতে পারো, প্রবলেম নেই, কোনো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো এবার আমরা চলে যাচ্ছি অনির্দিষ্ট সমাকলের ডেফিনেশনটাতে। ইনডিফিনিট ইন্টিগ্রালস, কোন অপেক্ষক এফএক্স এর সকল প্রতি অন্তরকলের সেটকে বলা হয় এক্স এর সাপেক্ষে এফএক্স এর অনির্দিষ্ট সমাকল বা ইনডিফাইনাইট ইন্টিগ্রাল, এবং একে একটি বিশেষ চিহ্ন এফএক্স ডিএক্স দ্বারা প্রকাশ করা। এটা কিন্তু সমাকলনের চিহ্ন, কিন্তু এফএক্স ডিএক্স, ডিএক্স মানে কি এখানে যেটা ডিনোট করছে এফএক্স ডিএক্স, এটা মানে কিন্তু এখানে যে ডিএক্সটা দিয়েছি, ডিএক্সটা মানে কিন্তু এর সাপেক্ষে হচ্ছে, তার আগে কিন্তু এই সাইনটা অবশ্যই বসাতে হবে, এই চিহ্নটা, ঠিক আছে। এই চিহ্নটা তোমরা বাদ্যযন্ত্র গিটারে দেখতে পারো, বেহালা গিটার এসব যন্ত্রাংশ, ঠিক আছে, এই চিহ্নটা দেখা যায়। তো এফএক্স ডিএক্স, এই ডিএক্স মানে কিন্তু যা সাপেক্ষে হচ্ছে। যদি এরকম দিই এফটি ডিটি, তাহলে এটা হচ্ছে কিন্তু ডিটির সাপেক্ষে। যেমন আমরা ডেরিভেটিভে কি করতাম, ডি বাই ডিটি অথবা ডি বাই ডি ওয়াই অথবা ডি বাই ডি এক্স, নিচে যেটা থাকে তার সাপেক্ষে হয়, আর ইন্টিগ্রেশনে যা সাপেক্ষে হবে সেটা পাশে থাকবে এবং তার আগে একটা ইন্টিগ্রেশন সাইন থাকবে, এটা ইন্টিগ্রেশন সাইন, ঠিক আছে, ওকে। তাহলে ডেফিনেশনটা কি বললাম, এবং এই চিহ্নটাকে বলা হয় ইন্টিগ্রাল সাইন। এপেক্স কে ইন্টিগ্র্যান্ড বলা হয়, এপেক্সটা কি বলা হবে দিয়েছে এখানে, এপেক্সটা বলা হবে ইন্টিগ্র্যান্ড বা সমাকল্য বাংলায় বললে, আর এক্স কে সমাকলনের চল বলা হয়, এক্স কে সমাকলনের চল, এটা সমাকলনের চল। আর ডিএক্সটা কি, যা সাপেক্ষে হচ্ছে, উইথ রেসপেক্ট টু বলা হয় যেটাকে। এপেক্সটা কি, এপেক্সটা ফাংশন, এটাকে ইন্টিগ্র্যান্ড সমাকল্য, আর যা সাপেক্ষে হবে সেটা ডিএক্স। তাহলে এটাই মানে হচ্ছে ইন্টিগ্রাল অফ এপেক্স উইথ রেসপেক্ট টু এক্স, ডি অফ এক্স, ওকে। এবার এখানে বলি যদি এরকম থাকে শুধু ডিএক্স, শুধু ডিএক্স এ ইন্টিগ্রেশন করতে বলেছে, শুধু ডিএক্স এ ইন্টিগ্রেশন করলে যেটা হবে সেটা ডি অফ এক্স, কার করছি ডি অফ এক্স, তাহলে সেটা করলে হবে শুধু এক্স প্লাস সি, সি দিতে হবে, যেটা বললাম যে কারণটা, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। হয়তো আছে ডি অফ কে,
তাহলে সমীকরণ করলে কত হবে, শুধু কে হবে, কে প্লাস সি। এছাড়া অন্যান্য সূত্রে আমি আলোচনা অবশ্যই করব, ঠিক আছে। এরকম আছে ডি অফ সাইন এক্স, কাজটা ডি অফ সাইন এক্স, তাহলে কত হবে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স প্লাস সি। ডি অফ ইউর নেম কত হবে, ইউর নেম প্লাস সি। ওকে, ইউর নামের জায়গায় তোমাদের যাদের নাম পছন্দ সেখানে পুট করবে, নো প্রবলেম, ঠিক আছে। যাদের যার নাম ভালো লাগে পুট করতেই পারো। ইউর নেম প্লাস সি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিতে হবে। তো এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল, ইনডিফিনিট ইন্টিগ্রাল। তো এই কেসে সি দিচ্ছি। আর ডিফিনিট ইন্টিগ্রাল যখন করাবো আমরা কিছু মাস পরে, সেখানে প্লাস সি দেবো না, সেটার কারণ আছে। আমি সেটা অবশ্যই যে মাটির পাত্রটা ভাঙা নিয়ে বললাম, সেটা নিয়ে ভালো একটা এক্সাম্পল দেবো এরকমই। তো এখন ওই আলোচনায় আসছি না, আপাতত এই লেসনটা আলোচনা করছি। অনির্দিষ্ট সমাকলে প্লাস সি দিতে হয়, আর নির্দিষ্ট সমাকল যখন করবো তখন প্লাস সি দিতে হয় না। এটা আলোচনা পরে করবো, আমরা পরে ক্লাসে করবো বা যখন লেসনটা করবো, ঠিক আছে। তো প্রথমে চলে আসছি আমরা মৌলিক সমাকল, ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল। নিম্নলিখিত সমাকলনগুলি অতি সহজেই অবকলনের সাহায্যে নির্ণয় করা যায়। আমরা ডেরিভেটিভ শিখেছি এবং এদের সাহায্যে অন্যান্য অনেক সমাকলনকে নির্ণয় করা যেতে পারে। এই কারণে এদের মৌলিক সমাকল বলা হয়। প্রথম সূত্রটা কি, এটা ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল বলা হয়, ঠিক আছে। ইন্টিগ্রেশন চিহ্ন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, বাট এন এর মানটা কি সবাই কিন্তু এটা ভুল করে। এন এর মানটা মনে রাখতে হবে, এন এর মানটা -1 বাদে মূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যা মানে কি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, রেশনাল নাম্বার। আচ্ছা, এটা সূত্র দেখো, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। কি জন্য আমি কি বললাম, এটা যদি প্রমাণ করতে হয়, সবকিছু প্রমাণ থাকে, তো তুমি ডান দিকেরটার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও, টোটালটা সি সমেত। তাহলে সি তো কনস্ট্যান্ট, এটার জন্য আলাদা ডেরিভেটিভ, প্লাস সি এর জন্য তো 0 হয়ে গেল, ওটা করেনি। এবার দেখো, এটাই আমি কি বললাম, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। তো এইটাকে আমরা এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করবো, দেখবো এটা আসে কিনা। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 আপন এন প্লাস 1 প্লাস সি। ওকে, তাহলে দেখো এখানে 1 বাই এন প্লাস 1 এটা কনস্ট্যান্ট, বাইরে চলে গেল, ইন্টু ডিডিএক্স, এন এর মান কি বলেছিলাম, -1 বাদে মূলদ সংখ্যা এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, আর সি এর জন্য 0 লিখে দিলাম একবারে। ওকে, সমান 1 বাই এন প্লাস 1। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি বলেছিলাম ডেরিভেটিভে, এন এক্স এন মাইনাস 1, এন মানে এখানে এন প্লাস 1 হিসাবে আছে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন কত, এন এন প্লাস 1 মাইনাস 1 একটা, এন এক্স এন মাইনাস 1, এন মানে এখানে এন প্লাস 1 আছে, -1 প্লাস 1 কেটে গেল, এন প্লাস 1 উপর নিচে কেটে গেল, শুধু রইল এক্স, এক্স টু দি পাওয়ার এন রইল। তাহলে কি এটার ডেরিভেটিভ করে এক্স টু দি এন পাচ্ছি, তো অ্যান্টি ডেরিভেটিভ যে কথাটা উল্লেখ করেছিলাম এটাতে পেয়ে গেলাম। বাট এই লাইন থেকে এটা ডেরিভেটিভ করে যখন এক্স টু দি পাওয়ার এন পেলাম, তাহলে এই ইন্টিগ্রেশনটা কি করে সাইনটা হলো সেটা বলছি। এবার যেটা বললাম খাতায় করে দেখালাম, এইটা সমান যখন আমরা ডেরিভেটিভ করে এক্স টু দি পাওয়ার এন পাচ্ছি, পরের লাইনে লিখবো আমরা ডি অফ এই ডিএক্সটা এখানে গুণ করে দাও, মনে রাখার জন্য বলছি। তাহলে এই পাশে কি রইল, এই পাশে হলো ডি অফ সামথিং, আর এই পাশে হলো ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তারপর উভয় দিকে সমাকলন চিহ্ন নিয়ে নাও, সমাকলনের চিহ্ন বললাম একটু আগে। তাহলে ডিএক্সটা এখানে গুণ করলে কত হবে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, উভয় দিকে সমাকলন চিহ্ন নিয়ে নাও, এখানে তাহলে সমাকলন চিহ্নটা নিয়ে নাও। তো ডি অফ সামথিং, তার আগে সমাকলন চিহ্ন দিলে, আমি একটু কি বলেছিলাম, ডি অফ সামথিং থাকলে সমাকলন কত হবে, এক্স হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি আছে, এই ক্ষেত্রে আমি যদি গুণ করে দিই, যেটা বলছিলাম তোমাদের, ডি অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি সমান ডিএক্স টা এখানে গুণ করো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এবার উভয় দিকে যদি সমাকলন করো, সমাকলন করা মানে উভয় চিহ্ন দেবো, আর একটা ডিএক্স থাকবে, যা সাপেক্ষে করছো একটু যেটা বললাম।
তাহলে ডি অফ সামথিং থাকলে কি হয়, সমাকলন করলে এটাই হয়, এই টোটালটাই হবে। বাদিকের কোয়ান্টিটি বলছি, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান প্লাস সি সমান সমান এটা যা আছে রইল। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ডেট ইন্ডিকেশনটা বোঝা গেল কি করে হলো, ডি অফ সামথিং হলে এটাই হয়, তো টোটালটাই হলো আর সমান এটা যা আছে রইল। তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইন্টিগ্রেশন করলে কত হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান প্লাস সি। ক্লিয়ার একদম, কমেন্ট করে জানাবে। এবার দেখো কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্স আছে, রুট এক্স ডিএক্স মানে কত হবে, এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান, হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান প্লাস সি দিতে হবে, সি না দিলে কিন্তু কাটা, এবং পাশে লিখতে হবে সি সমাকলন ধ্রুবক। ওটা কিন্তু প্রত্যেক জায়গায় লিখিয়ে দিয়েছে উপরে সবগুলোর জন্য। ওকে, এটা কত হবে, এক্স টু দি পাওয়ার ওয়ান, এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার তিন বাই দুই, উপরে গেলে মাইনাস তিন বাই দুই, একই সূত্র, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান। এবার যেটা বলছিলাম তাকে শুধু ডিএক্স এর ক্ষেত্রে কি করে করতে পারি, তুমি শুধু ডিএক্স কে ভাবতে পারো এক্স টু পাওয়ার জিরো, এক্স টু পাওয়ার জিরো মানে তো ওয়ান, তো একই সূত্র হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এন মানে জিরো, জিরো প্লাস ওয়ান বাই জিরো প্লাস ওয়ান কত হবে প্লাস সি, জিরো প্লাস ওয়ান মানে কত এক্স বাই ওয়ান, তাহলে এক্স, এই জন্য এখানে এটা। ঠিক আছে, দুই নম্বরটা দেখো ডিএক্স বাই এক্স বলেছে, এটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন করলে হবে লগ ই বেসে মড এক্স প্লাস সি, লগ ই বেস এ মড এক্স কে বলা হয় এলএন, এলএন এ মড এক্স প্লাস সি। প্রমাণ দেখো কি বললাম, কিছুই না, এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে, লগ এক্স এর ডেরিভেটিভ কত হয় ওয়ান বাই এক্স, এর জন্য জিরো, তাহলে কোনো গুণ করো ডি অফ সামথিং সমান ওয়ান বাই এক্স ডিএক্স, ওদিকে ইন্টিগ্রেশন সাইন না, ব্যাস হয়ে গেছে। ই টু দি পাওয়ার এম এক্স কি হতো, ই টু দি পাওয়ার এম এক্স এর ডিএক্স করলে হবে, মানে ইন্টিগ্রেশন করলে হবে, আমরা ডেরিভেটিভকে কি করতাম, ই টু দি পাওয়ার এম এক্স, এম এক্স এর জন্য পাশে গুণ এম হতো, ডেরিভেটিভ বলছি, ইন্টিগ্রেশনে কি হবে, ই টু দি পাওয়ার এম এক্স ডেরিভেটিভ যেটা পাশে গুণ করতে এমটা, যে ধ্রুবকটা, ইন্টিগ্রেশন যেটা নিচে হবে, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। প্রমাণে চলে আসুন, একই রকম এটাকে ডেরিভেটিভ করো, এম তো কনস্ট্যান্ট বাইরে রইল, আর ই টু দি পাওয়ার এম এক্স করলে কত হবে, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, সি এর জন্য জিরো, তাহলে এম এম কাটা, ই টু দি পাওয়ার এম এক্স রইল, একই জিনিস ডিএক্স গুণ করো ডি অফ সামথিং মানে এর ইন্টিগ্রেশন করলে এটাই হবে সমান ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, ব্যাস। একটা এক্সাম্পল দিয়েছে দেখে নেবে, এ টু দি পাওয়ার এম এক্স কি হতো ডেরিভেটিভে, এ টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম লগ ই বেসে ডেরিভেটিভ যেটা করতাম, ডেরিভেটিভ কি করতাম, ডেরিভেটিভ করতাম এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, কত হতো এ টু দি পাওয়ার এম এক্স এর জন্য একটা এম, আর এটা একবার করে দিচ্ছি, এ টু দি পাওয়ার এম এক্স কত, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেসে এ, আর এম এক্স এর জন্য কত হতো এম হতো, আর ইন্টিগ্রেশন বেসে কনস্ট্যান্ট, এই টোটালটা ডেরিভেটিভে পাশে গুণ হতো, আর ইন্টিগ্রেশনে কি হবে নিচে ভাগ হবে, মানে যদি আমরা করি এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স করি তাহলে হবে এ টু দি পাওয়ার এম, এটা পাশে গুণ হয়েছিল ডেরিভেটিভে, ইন্টিগ্রেশন ভাগ হবে লগ ই বেসে ইন্টু এম প্লাস সি, এখানে সেটাই করেছে। এবার এখানে মনে রাখতে হবে কিন্তু যে এর মানটা মাইনাস ওয়ান হবে না, আর এই ধনাত্মক হবে, গ্রেটার দ্যান জিরো হবে, এটা মনে রাখতে হবে, কিন্তু এর মানটা কি হবে না মাইনাস ওয়ান হবে না, নাহলে কিন্তু অনেকে সূত্র ভুল করে দেবে, দেখুন তাহলে দেখবে আসবে না, ওগুলো আলোচনা পরে করব। ঠিক আছে, এইটা আছে, মানে কোনো কনস্ট্যান্ট টু দি পাওয়ার সামথিং থাকলেই আমরা এটা অ্যাপ্লাই করবো, কিন্তু এর মান গ্রেটার দ্যান জিরো আর মাইনাস ওয়ান হবে না, তো এটা আছে ডিএক্স বাই থ্রি টু দি পাওয়ার টু এক্স, তাহলে ওই পাশে উপরে আনলে কি হবে, লবের পোর্শনটা আনলে কি হবে থ্রি টু দি পাওয়ার মাইনাস টু এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা হবে, এর মান মাইনাস ওয়ান ছাড়া আর গ্রেটার দ্যান জিরো হতে হবে, সবই হবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স বাই এম, এম মানে মাইনাস টু ইন্টু লগ ই বেসে তিন প্লাস সি দিতে হবে, সাইন এক্স এর ডেরিভেটিভ কত কজ এক্স হতো, ওকে, আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কজ এক্স, এখানে এম এক্স যেটা গুণ ছিল নিচে ভাগ হবে, দেখে নাও, তাহলে সাইন এম এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কজ এম এক্স বাই এম, এম এর মানে এক বসাও মাইনাস কজ এক্স, দুই বসাও মাইনাস কজ টু এক্স বাই টু, তিন বসাও মাইনাস কজ থ্রি এক্স বাই থ্রি, এম এর মানটা শূন্য হবে না। একইভাবে সাইন টু এক্স কত হবে, তাহলে মাইনাস কজ টু এক্স বাই টু প্লাস সি,
প্রমাণ করে দেখিয়েছি, দেখবে। ওকে, একইভাবে cos mx কত হবে, cos mx dx ইন্টিগ্রেশন হবে sin mx বাই m প্লাস c। sec স্কয়ার x mx কত হবে tan mx বাই m, কারণ tan mx বাই m এটাকে টোটালটাকে c সমেত তোমরা যদি ডেরিভেটিভ করো এটা পাচ্ছ, ডেরিভেটিভ করো 1 বাই m বাইরে রইল, tan x এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x x মানে mx, বাট mx এ করতে হবে আলাদা করে m ক্যান্সেল, sec স্কয়ার mx হয়ে গেল। তাহলে এবার সমাকলন বিদ্যার প্রাথমিক সঙ্গ অনুযায়ী কি হবে, dx টা এখানে গুণ করে দাও, ইন্টিগ্রেশন করো sec স্কয়ার mx dx সমান d অফ সামথিং মানে কত, d অফ সামথিং এর ইন্টিগ্রেশন করলে এটাই হবে, এটা লিখেছি করে দিয়ে কিছু একটা দেখবে। cosec স্কয়ারে কত হবে মাইনাস cot mx বাই m প্লাস c, একই হবে দেখালাম না। sec mx tan mx এর কত হবে sec mx বাই m প্লাস c, একই ভাবে করেছে। ওকে, 10 নম্বর যেটা আছে ইন্টিগ্রেশন cosec mx cot mx করলে কত হবে মাইনাস cosec mx বাই m প্লাস c, একই ভাবে প্রমাণ করেছে। তো 10টা সূত্র আর প্রাথমিক দিয়ে 11টা সূত্র কিন্তু পড়ে নিতে হবে তোমাদের। তো তোমরা এই মৌলিক সমকল থেকে 10টা সূত্র ভাগ করে দেখে রাখবে, এটা আলোচনা করে দিলাম, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 1 2 3, আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তো তোমাদের টেক্সট বই যেটা এসএনদের বই আছে সেটা তো পেয়ে যাবে, অসুবিধা নেই। তো আমরা প্রথম অঙ্কটাতে চলে যাই, বলেছে রুট ওভার 1 প্লাস cos x dx এর মান কত হবে। এটা মান কত হবে, আচ্ছা মানে এটাকে ইন্টিগ্রেশন করতে বলেছে, এটা x, এটাকে ইন্টিগ্রেশন করতে বলেছে, ঠিক আছে। তো প্রথমত আমরা 1 প্লাস cos থিটার ফর্মুলা কি জানি, 1 প্লাস cos থিটার ফর্মুলা কি জানি, যখন এটার ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে কিন্তু। তো 1 প্লাস cos থিটার ফর্মুলা আমরা ক্লাস 11 শিখেছি 2 cos স্কয়ার x বাই 2, অংশ কোণের সূত্র ছিল। তো রুট 2 cos স্কয়ার রুট আছে শুধু cos x বাই 2 dx, রুট 2 বাইরে গেল কনস্ট্যান্ট বলে, তাহলে পড়ে রইল cos x বাই 2 dx। তো cos x এর ইন্টিগ্রেশন কত হয়, cos mx এর ক্ষেত্রে কি বলেছিলাম sin mx বাই m, mx m মানে কত 1 বাই 2 ইন্টু x, তাহলে cos mx এর সূত্র কি হয় sin mx বাই m। তো যে লাইন ইন্টিগ্রেশন করবো সেখানে ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার দরকার নেই, তাহলে sin mx মানে 2 sin mx বাই m, m মানে কত হাফ প্লাস c, তাহলে এটা দুইটা উপরে গেলে রুট 2 ইন্টু sin x বাই 2 প্লাস c, অর্থাৎ দেখি অপশন কোনটা আছে, রুট 2 sin x বাই 2 প্লাস c, অর্থাৎ অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তো প্রত্যেকটা অঙ্কই কিন্তু এভাবেই করা আছে, এখানে এভাবেই করতে হবে তোমাদের, ঠিক আছে। তো এই বইটা ফলো করবে, পাশাপাশি তোমাদের যেটা এসএনদের বই আছে সেটাও দেখবে, ছায়া প্রকাশনীর, নো প্রবলেম। আমি আর একটা প্রবলেম তুলে নিলাম, f ড্যাশ x দেওয়া আছে x, f অফ 1 দেওয়া আছে -3, এটা হলে f x এর মান কত বলেছে। তো f x আমাকে বের করতে হবে, ঠিক আছে, একটু বুদ্ধির আছে এটা। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, আমাকে f x লাগবে, তো f ড্যাশ x থেকে f x আমরা অনায়াসে বের করতে পারবো, আমরা ইন্টিগ্রেশন জানি এখন। তো পরের লাইনে কি করলাম, পরের লাইনে f ড্যাশ x মানে কি df বাই dx, f ড্যাশ t মানে কত df বাই dt, তাহলে df বাই dx সমান x দেওয়া আছে। তো এবার df সমান কোণাগুণি গুণ করো x dx, ইন্টিগ্রেট করো। আমি কি বলছিলাম df বা dx এর ইন্টিগ্রেশন কত শুধু f হবে, এখানে x dx এর যেমন x হতো এটা f, আর x dx এর কত হয় x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাহলে x টু দি পাওয়ার 1 আছে, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস c, এখানে f মানে x এর ফাংশন ছিল, তাহলে f x লিখবে, তাহলে f x কি কত পেলাম, f x পেলাম x স্কয়ার বাই 2 প্লাস c, c টা সমাকলন ধ্রুবক, আর বলেছে f ইকুয়ালস টু -3 হলে f x কত। তো c টা তো আননোন, তো c এর মানটা বের করতে হবে, তাহলে f অফ 1 দেওয়া আছে -3, তাহলে উপরের সমীকরণে x ইকুয়াল টু
এক্স ইকুয়াল টু 1 পুট করো, তাহলে এক্স ইকুয়াল টু 1 পুট করলে কত হবে, f(1) মানে কত, -3, এক্স এর জায়গায় বসাচ্ছ, এক স্কোয়ার বাই 2 মানে হাফ প্লাস সি, তো সি এর মানটা বের করো এখান থেকে, সি মানটা কত হবে -7/2, তা সি মানটা আননোন ছিল পেয়ে গেলাম, মানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মান পেয়ে গেলাম। সো উল্টো এখানে পুট করে দাও, এফ এক্সটা পেয়ে যাচ্ছি, তাহলে এফ এক্সটা কত হবে, এফ এক্সটা হচ্ছে x²/2 -7/2, এটা হবে অ্যান্সার এফ এক্স। তো এই ধরনের অঙ্কগুলো আছে, আশা করি ক্লিয়ার। তো ইন্টিগ্রেশন থেকে তোমরা বিভিন্ন বই থেকে অঙ্কগুলো করবে, তাহলে তোমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। ওকে, এসএনতে করো, সাতটা পাবলিকেশন করো, এনসিআরটির আরডি সমর বই করো, নো প্রবলেম, সবগুলো করলে কি হবে, আইডিয়াটা আরো বাড়বে। ওকে স্টুডেন্টস, এখন এইটুকু অংশ আলোচনা করলাম। সমকলন বিদ্যার সেকেন্ড পার্ট নিয়ে খুব শীঘ্রই ভিডিও হবে। তো তোমরা হোমওয়ার্কগুলো করতে থাকো, কোনোটা প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওর যদি কোনো কিছু প্রবলেম থেকে থাকে, কোথাও বুঝতে প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, আজকের মতো এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।